নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা অদ্বৈতবাদ। খুব সমারোহের সাথে দরমাহাটার মাখনসুর মশাইয়ের আদ্য শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন হয়ে গেল। স্ট্র্যান্ড রোডের পশ্চিম ধারে সুর অ্যান্ড কোং সাইনবোর্ড লেখা সেই প্রসিদ্ধ কাঠের আড়তখানি এই মাখনসুরের সম্পত্তি। ৩০ বছর পূর্বে কলকাতায় এসে সুর মহাশয় অল্প মূলধনে সামান্যভাবে এই আড়তখানির পত্তন করেন। কমলা সদয়নেত্রে চাইলেন। বছরের পর বছর মাখন ফেঁপে উঠতে লাগল। আরম্ভে মাসিক ১২ টাকার ভাড়ার একখানি খোলার বাড়ি নিয়ে তিনি সপরিবারে বাস করতেন। এখন দরমাহাটা স্ট্রিটে তাঁর প্রকাণ্ড ত্রিতল অট্টালিকা। সুরমশায়ের পুত্রদ্বয়ের নাম অদ্বৈতচরণ এবং নিতাইচরণ। জ্যেষ্ঠ অদ্বৈতচরণের বয়স এখন ৩১ বছর। রংটি তার মিশমিশে কালো, দাড়ি গোঁফ কামানো, চোখ দুটি ছোট ছোট, তবে দাঁতগুলি বেশ বড় বড় বটে। অদ্বৈত ভারী চালাক চতুর, ব্যবসা বুদ্ধি খুব। লোকে বলে বাপের ব্যবসা যদি রাখতে পারে তবে অদ্বৈতই পারবে। নিতাইটা কোনো কর্মের নয়। অথচ নিতাই লেখাপড়া জানে, কলেজে পড়ছে। অদ্বৈত ইংরেজির এবিও জানে না। বাংলা লেখাপড়া অর্থাৎ শিশুবোধক, ধারাপাত, শুভঙ্করী এই শিখতে শিখতেই অদ্বৈত 18 বছরে পদার্পণ করেছিল। জ্যেষ্ঠ পুত্রকে তখন উপযুক্ত বিবেচনা করে পিতা তার বিবাহ দিলেন এবং দোকানে কাজ শেখাতে লাগলেন। নিতাই তখন 7 বছরের ছেলে। কি ভেবে বলা যায় না, তাকে সুরমশাই ইংরেজি স্কুলে ভর্তি করে দিলেন। দোকানের খরিদ্দাররা মাঝে মাঝে তাকে ইংরেজিতে পত্রাদি লিখত। সেই সব পত্র অন্য কারো কাছে গিয়ে পড়িয়ে আসতে হতো। জবাব লিখবার জন্য ওর কাছে খোসামত করতে হতো। তাই রাগ করে বোধ হয় সুরমহাশয় নিতাইকে ইংরেজি পড়তে দিয়েছিলেন। তার বয়স এখন 20 বছর, বিয়ে পড়ছে। কিন্তু হলে কি হয়, ব্যবসা বুদ্ধি তার কিছুই নেই। নিতাই নিতান্ত নিরীহ প্রকৃতির লোক। তার রংটি দাদার মতো অত কালো নয়, চোখ দুটি বড় বড়, কিন্তু দেহটি কিঞ্চিত কৃশ। 3 বছর হলো তার বিবাহ হয়েছে, এখনো সন্তানাদি হয়নি। অদ্বৈতচরণের 2টি ছেলে, 3টি মেয়ে। শ্রাদ্ধ শান্তি চুকে গেল। গ্রাম থেকে এই উপলক্ষে আত্মীয় কুটুম্ব যারা এসেছিল তারাও কালীঘাট, চিড়িয়াখানা, থিয়েটারে ও বায়োস্কোপ দেখা শেষ করে একে একে বাড়ি ফিরল। অদ্বৈত নিতাইকে নিভৃতে পেয়ে বলল, এই এতদিন বাবা বেঁচে ছিলেন, আমরা 2 ভাই পর্বতের আড়ালে ছিলাম। কোনো ভাবনা ছিল না, চিন্তা ছিল না। পায়ের ওপর পা দিয়ে বসে খেয়েছি। এখন তাঁর স্বর্গবাস হলো। এখন কারবারটি সম্বন্ধে কীরকম ব্যবস্থা করা যায় বলো দেখি। নিতাই তার চশমাবদ্ধ চোখ দুটি দাদার পানে তুলে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। অদ্বৈত বলল, এই বিষয়ে তুমি কিছু ভেবেছ? নিতাই পূর্ববৎ কয়েক মুহূর্ত চেয়ে থেকে বলল, আগে এই কারবারটি সম্বন্ধে কীরকম বন্দোবস্ত করা যাবে এইবার একটা ঠিক করতে হয় তো। পৈতৃক সম্পত্তি, আমরা 2 ভাই, আমার 8 আনা, তোমার 8 আনা। নিতাই এবার চোখ নত করল, বলল, ও। অদ্বৈত বলল, এই দোকান আমার একলা নয়, তোমার আমার দুজনেরই। কিভাবে দোকান চালানো হবে সেইটে একটা ঠিক করো। নিতাই বলল, আমি তো ওসব বিষয়ে কিছু জানি না দাদা, আপনি যা ভালো বোঝেন। অদ্বৈত তার ন্যাড়া মাথার পেছন ভাগে হাত বোলাতে বোলাতে বলল, দোকানটি ধরো যেমন চলছিল সেইভাবেই চলবে তো? আর না হয় তুমি যদি আলাদা হয়ে কারবার চালাতে চাও তাও করতে পারো। পাড়ার 5 জন ভদ্রলোককে ডেকে বাড়িখানা আর দোকানে যা আছে দুজনকে তাঁরা ভাগ বাটারা করে দিতে পারেন। ভবিষ্যতে কোনো রকম গোলমাল না হয়, এই আর কি। নিতাই বলল, দাদা ও কথা আমায় কেন বলছেন? আপনি তো জানেন বিষয় বুদ্ধি আমার কম। আমি ওসব কিছু জানিও না, বুঝিও না। ওসব সম্বন্ধে আপনি যা ভালো বোঝেন তাই করুন।
অদ্বৈত কিছুক্ষণ ভাবল, শেষে বলল, তা বেশ, যেমন আমরা আছি সেই রকমই থাকি। ভিন্ন হওয়া তো ভালো নয়, লোকত ধর্ম তো দুই হিসেবেই খারাপ। তবে বুঝলে কি না ভাই, একে কলিকাল, তার উপর তুমি ইংরেজি পড়েছ, এই গোড়া বেঁধে কাজ করা ভালো। আমার উপরেই তুমি যখন ভার দিচ্ছ, আমার যা মতলব তা তোমায় বলি, শোনো। নিতাই নিরুপায়ভাবে দাদার পানে চেয়ে রইল। তার ভাবটা যেন এইসব বাজে কথা আমায় না শুনিয়ে যখন ছাড়বেনই না, তখন বলুন, শুনতে তো হবেই। অদ্বৈত বলল, আমি বলি যে ব্যবসা যেমন চলছে তেমনি চলুক। বাবা যেমন গদির কাজকর্ম সব নিজে দেখতেন, আমাকেও সেই রকম দেখতে হবে। আমার খাটুনি খুব বাড়বে, আর কি করব। তারপর ওই দোকানের খরচ আর ন্যায্য সংসার খরচ বাদে যেটা মুনাফা হবে, সেইটা আধা আধি ভগড়া করে আমার হিস্সা আমার নামে, তোমার হিস্সা তোমার নামে খাতায় জমা করা থাকবে। কি বলো? জি আজ্ঞে বলে পালাবার চেষ্টায় নিতাই উঠে দাঁড়ালো। অদ্বৈত বলল, আরে বসো বসো, আরও কথা আছে, শোনো। নিতাই নিতান্ত নিরুপায়ভাবে আবার বসে পড়ল। অদ্বৈত বলল, এই মুনাফার টাকা ধরো তোমার হিস্সা আমার হিস্সা খাতায় জমা হলো, তারপর সেই টাকাটা, বলে অদ্বৈত ভ্রু কুঞ্চিত করে টাকাটার গতি কি হবে তাই বোধহয় ভাবতে লাগলো। কিছুক্ষণ পরে বলল, সে টাকাটার সমস্তই কি আমরা তুলে নেব, না তার কিছু অংশ ব্যবসাতেই আবার ফেলবো? তোমার কি মত? আগে যেটা ভালো হয়। আমার মত কিছু টাকা, শতকরা 50 টাকা অন্তত, বছর কতক এখন ব্যবসাতেই ফেলা থাক। বাবা যখন আরম্ভ করেছিলেন তখন কখানাই বা দোকান ছিল। এখন দেখো, এই গঙ্গার ধারটা কাঠের আড়তে ছেয়ে গেছে। কারবারটা একটু ফলাও না করলে শেষে আমরা দাঁড়াতেই পারবো না। মালপত্র কিছু বেশি থাকা দরকার। জি আজ্ঞে বলে নিতাই উঠল। ধীরে ধীরে দাদার ঘর থেকে বেরিয়ে বাকি পথ দ্রুত পদে অতিক্রম করে তেতলায় সে নিজের পড়বার ঘরে উপনীত হল। দ্বার একেবারে বন্ধ করে জানলার কাছে একখানা চৌকিতে বসে পড়ে হাঁপাতে লাগল। একে ব্যবসার প্রসঙ্গ, তাও আবার শুষ্কং কাষ্ঠং, বকরা আর হিস্সা আর মুনাফা। দাদার যেমন কাণ্ড, নিতাইয়ের শ্বাস বন্ধ হয়ে আসছিল আর কি। খোলা জানলা দিয়ে রবিকরোজ্জ্বল নীল আকাশের দিকে অনেকক্ষণ চেয়ে থেকে নিতাই ক্রমে প্রকৃতিস্থ হয়ে উঠল। তারপর উঠে টেবিলের ওপর থেকে একখানি বই এনে মৃদুস্বরে পড়তে লাগল। আজ বসন্তে বিশ্ব খাতায় হিসেব নেই খুব পুষ্পে পাতায়, ইত্যাদি। নিতাই নিজের পড়াশুনো নিয়ে ব্যস্ত রইল। অদ্বৈত দোকানের উন্নতি করবার জন্য উঠে পড়ে লাগল। প্রথমে অদ্বৈত দোকানের গদিকে অফিসে পরিণত করল। দুখানা ভাঙা নড়বড়ে অনুচ্চ চৌকি জোড়া দিয়ে তার উপর ছিন্ন মলিন মাদুর বিছিয়ে কর্মচারীরা বসে খাতাপত্র লিখত। অদ্বৈত সেখানে টেবিল চেয়ারের বন্দোবস্ত করে দিল। দোকানে ঘড়ি ছিল না। রাধাবাজার থেকে 21 টাকা মূল্যে অদ্বৈত একটা দেওয়াল ঘড়ি কিনে আনল। ঘরে তৈরি বাংলা কালির পরিবর্তে ইংরেজি কালি, খাগড়ার কলমের পরিবর্তে স্টিল পেন এবং কালি শুকোবার জন্য ন্যাকড়ার পুঁটুলির পরিবর্তে ব্লটিং কাগজ আমদানি হলো। তাগাদা প্রভৃতি কাজে নানা স্থানে যেতে হয়। সব স্থানে ট্রামেরও সুবিধা নেই, সময় নষ্ট হয়। তাই অদ্বৈত একদিন কুকের বাড়ির নিলামে 150 টাকা দিয়ে একখানা ভাঙা অফিস গাড়ি কিনে ফেলল। সেটা সারিয়ে রং করিয়ে চাকায় রবার বসাতে আরও 350 টাকা ব্যয় হয়ে গেল। ঘোড়াও কেনা হলো। মাখনসুর কিন্তু চিরটা কাল হেঁটেই কলকাতা শহর দিগ্বিজয় করে বেরিয়েছে। 5টা পয়সা খরচ হবে বলে সহজে ট্রামে উঠত না। দোকানের উন্নতির সঙ্গে সঙ্গে অদ্বৈত আত্মোন্নতি কাজেও অবহেলা করেনি। পৈতৃক আমলে 42 ইঞ্চি বহরের লাট্টু মার্কা ধুতি এবং চাঁদনির পিরান তার অঙ্গাবরণ ছিল। সে সকল ব্যবস্থা বদলে গেল। শান্তিপুর ফরাসডাঙ্গায় ধুতি, ভালো ভালো কামিজ, কোট, উত্তম উড়নি, জোড়া জোড়া বিলাতি জুতা সর্বদাই কেনা হতে লাগল। কাঁচা পয়সা হাতে পেয়ে আরও 2-1টা বিষয়ে অদ্বৈত দ্রুত উন্নতি লাভ করল। তার প্রকাশ করব না। তবে এইমাত্র বলতে পারি,
সঙ্গীত কলার সঙ্গে তার যোগ আছে। পিতার আমলে এক দিন মাঝে মাঝে নিতাই দোকানে গিয়ে বসত, এখন তাও করে না, সর্বদাই নিজের পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকে। অদ্বৈত মাসে মাসে নিয়মিতভাবে হাত খরচের জন্য 30টি করে টাকা এনে দেয়, তাতেই তার কলেজের বেতন, বস্ত্রাদি এবং বই কেনার ব্যয় সংকুলান হয়ে যায়। তবে তার স্ত্রী গোলাপকামিনী মাঝে মাঝে তাকে এই চাই ওই চাই বলে বিরক্ত করে। ওই 30 টাকার মধ্যেই যতদূর হয় গোলাপকামিনীর কামনাও সে পূর্ণ করতে চেষ্টা করে। অক্ষম হলে দিন কয়েক অন্তঃপুরে না গিয়ে বহির্বাটিতেই শয়ন করে থাকে। মাসের পর মাস কাটল, বছরের পর বছর ঘুরে গেল। নিতাই বিএ এবং ক্রমে MA পাশ করল। ইতিমধ্যে নিতাইয়ের 2টি সন্তান হয়েছে। ছেলেদের দুধ প্রভৃতি সংসার থেকেই সরবরাহ হয়, কিন্তু তাদের পোশাকি, কাপড়, জুতো প্রভৃতি দ্রব্য নিতাইকেই কিনতে হয়। অথচ ওই 30 টাকা মাত্র সম্বল। তাই সে এখন আর ইচ্ছামতো পুস্তকাদি কিনতে পারে না, প্রায়ই ইম্পেরিয়াল লাইব্রেরিতে গিয়ে সারাদিন বসে পড়ে। আষাঢ় মাস, বিকালের দিকে আকাশে খুব মেঘ করে উঠল। ইম্পেরিয়াল লাইব্রেরির পাঠাগারে বসে যারা পড়ছিল তারা বই গুটিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে গেল। তাদের দেখা দেখি নিতাইও উঠল। যে বইখানি পড়ছিল তার জন্য রসিদ লিখে দিয়ে বইখানি হাতে করে নিতাই বের হলো। লাইব্রেরিতে তার টাকা জমা ছিল। বাইরে এসে নিতাই দেখল পশ্চিম দিকটা একেবারে কালো চিক্কন মেঘে অন্ধকার হয়ে গেছে। ঘন ঘন বিদ্যুৎ স্ফুরণ হচ্ছে। মোড়ে একখানা গাড়ি দাঁড়িয়েছিল। ভাবল গাড়ি করি। তখন মনে হলো তহবিলে তার টাকা নেই, ভাড়া দেবে কোথা থেকে? সুতরাং ফুটপাত ধরে পদব্রজেই সে গৃহাভিমুখে চলল। প্রত্যহই সে পদব্রজে আসত, পদব্রজেই যেত। ট্রামের পয়সা বাঁচাবার উদ্দেশ্যে নয়, এই যাতায়াতই সারা দিন রাত্রির মধ্যে তার একমাত্র ব্যায়াম। এটুকু না হলে স্বাস্থ্য রক্ষা হয় না। ক্যানিং স্ট্রিটের মোড়ে পৌঁছতে না পৌঁছতে ঝড় আরম্ভ হলো। কয়েকদিন বৃষ্টি বন্ধ থাকায় রাস্তায় খুব ধুলো জমেছিল। সেই ধুলো উড়ে চারিদিক একেবারে অন্ধকার হয়ে উঠল। নিতাই সাবধানে পথ চলতে লাগলো। এইভাবে কষ্টে ক্রমে হ্যারিসন রোডের মোড় পর্যন্ত পৌঁছলে প্রবল বেগে বৃষ্টি আরম্ভ হলো। নিতাইয়ের ছাতা ছিল না। ছাতা থাকলেও সেই ঝড়ে কোনো ফল হতো না। বইখানি ভিজে নষ্ট হয়ে যায়, এই চিন্তাতেই নিতাই ব্যাকুল হয়ে উঠল। সে দাঁড়িয়ে পড়ল। তাড়াতাড়ি কোটটি খুলে তারই মধ্যে বইখানি বেশ করে জড়ালো, তার উপর চাদরখানি জড়ালো। পুঁটলিটা বগলে করে ভিজতে ভিজতে নিতাই পথ চলতে লাগলো। সে যখন গৃহে পৌঁছল তখন ঝড়ের বেগ কতকটা কম, কিন্তু বৃষ্টি সমানেই পড়ছে। দ্বিতলে একেবারে নিজের শয়নঘরে গিয়ে পৌঁছল। গোলাপকামিনী মেঝের ওপর বসে পান সাজছিল। স্বামীকে এই অবস্থায় দেখে উঠে এসে বলল, ও আমার পোড়া কপাল, এ কি কাণ্ড! এই ভিজে গেছি বলেই নিতাই বইখানির বস্ত্রাবরণ উন্মোচন করতে লাগলো। গোলাপ বলল, ছাতা নিয়ে যাওনি? না, ছাতা তো আমার নেই। কেন? ছাতা কি হলো? হারিয়ে গেছে। আর যে ঝড়, ছাতা থাকলেই বা কি হতো? এই বৃষ্টি কি ছাতা আটকায়? যেখানে রোজ পড়তে যাও সেইখান থেকেই আসছো তো? হ্যাঁ। সেখানে ঠিকে গাড়ি পাওয়া যায় না? এই দুর্যোগে একখানা গাড়ি ভাড়া করে আসতে হয় না? 1টা কি 1.5 টাকাই না হয় লাগতো। নিতাই ভিজে বইটির প্রতি সকরুণ দৃষ্টিপাত করে বলল, টাকা তো আর নেই। এ মাসের টাকা তো সব খরচ হয়ে গেছে। একখানা শুকনো কাপড় বের করে দাও, পরি, বড্ড শীত করছে। গোলাপকামিনী তখন ঘরে দরজাটি বন্ধ করে দিয়ে আলনা থেকে একখানা তোয়ালে নিয়ে স্বামীর দেহ মুছিয়ে দিতে লাগলো। মোছাতে মোছাতে বলল, নিজের বুদ্ধির দোষে কষ্ট পাও। যার বাপের এত টাকা, তার একটি টাকা জোটে না বৃষ্টির দিনে গাড়ি ভাড়া করে বাড়ি আসতে? তোমার দাদা গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছেন, এত নবাবি করছেন, সে কার টাকায়? বাপের টাকায় নয়। আর তোমার বরাদ্দ মাসে 30টি করে টাকা। কেন তুমি নিজের পাওনা গন্ডা বুঝে নাও না? ব্যবসাতে যা লাভ হয় অর্ধেক তো তোমার। এই 5 বছর তোমার হিস্যের টাকা সব গেল কোথায় শুনি? তুমি তো নিজেই গাড়ি ঘোড়া কিনতে পারো।
তুমি মাসে মাসে 30টি করে টাকা নেবে কেন? কেন তুমি নেবে? কেন তুমি দাদাকে বলো না মাসে মাসে আমায় 100 কি 200 টাকা দাও, এই 5 বছরে আমার ভাগে যা টাকা জমেছে আমায় মিটিয়ে দাও? লোকের পরিবার কত ভালো ভালো গয়না পরে, কাপড় পরে, আমাকে তুমি কি দিয়েছো? তোমার নিজের কাপড় চোপড়ের কি দুর্দশা দেখো দেখি। তোমার নিজের এক ছটাক বুদ্ধি নেই, তুমি বুঝবে না, আমার কথাও শুনবে না। তোমার ব্যাপার দেখে দেখে আমি যে আর সহ্য করতে পারিনি, আমার যে মাথা করে মরতে ইচ্ছে করে। বলতে বলতে গোলাপ কামিনী কেঁদে ফেলল। শুকনো বস্ত্র পরিধান করে একটা ফ্লানেলের জামা গায়ে দিয়ে নিতাই আরাম বোধ করল। গোলাপ তাকে জলখাবার এনে দিল। খেয়ে পাটগৃহে পালাবার চেষ্টায় ছিল, কিন্তু গোলাপ তাকে জোর করে বসালো। 1 ঘণ্টা কাল স্ত্রীর অনেক অনেক উপদেশ, অনুনয় বিনয় শুনে নিতাই প্রতিশ্রুত হল কাল প্রভাতেই দাদাকে গিয়ে সে বলবে যে এখন থেকে হাত খরচের জন্য মাসিক 100 টাকা করে তার প্রয়োজন, এবং গত 5 বছরে তার ভাগে যে টাকাটা জমেছে তাও দাদার কাছে চেয়ে নিয়ে গোলাপের নামে কোম্পানির কাগজ কিনে আনবে। পরদিন প্রাতে নিতাই তার পাঠের ঘরে বসে বিষণ্ণ মুখে ভাবছে ওসব কথা দাদাকে গিয়ে কি করেই বা বলা যায়, অথচ না বললেও উপায় নেই। গোলাপ বলেছে 7 দিন সে অপেক্ষা করবে, দেখবে তার পরামর্শ মতো কাজ হয় কিনা। হয় উত্তম, না হয় ছেলেপিলে নিয়ে সে বাপের বাড়ি চলে যাবে। এত কষ্ট সহ্য করা তার পোষাবে না। কিন্তু নিতাইকে আর দাদার খোঁজে যেতে হলো না। অদ্বৈত নিজেই এসে নিতাইয়ের ঘরে প্রবেশ করল। অদ্বৈত বলল, এই নিতাই, এই বিশেষ ব্যস্ত আছো কি? হ্যাঁ আগে না। এই ভারী বিপদে পড়েছি নিতাই। নিতাই শঙ্কিত হয়ে বলল, কেন দাদা, কি হয়েছে? অদ্বৈত একখানা চেয়ারে বসে পড়ে বলল, এই ব্যবসাটা তো আর রাখা যায় না। কাঠের বাজার এমন মন্দা পড়েছে যে সে আর কহতব্য নয়। বছর তো ক্রমাগত লোকসানি দিচ্ছি, দেনায় দেনায় মাথা চুল অবধি বিকিয়ে যাবার জো হয়েছে। নিতাই ফ্যালফ্যাল করে দাদার পানে চেয়ে রইল। মনে মনে ভাবল দাদার কাছে টাকা চাইবার এই উপযুক্ত অবসর বটে। অদ্বৈত বলল, এই মারোয়ারির কাছে হুন্ডিতে 5,000 টাকা ধার নিয়েছিলাম, সুদে আসলে 7,000 দাঁড়িয়েছে। এই শোধ করতে পারিনি, ব্যাটা নালিশ করে দিয়েছে। ডিক্রি হলেই দোকানখানি ক্রোক করবে, নিলেমে চড়াবে, বাজারে ক্রেডিট নষ্ট হয়ে যাবে, সর্বনাশ হবে। তাই ভাই তোমাকে না জিজ্ঞাসা করেই এই বাড়িখানি বন্ধক রেখে 10,000 টাকা এক জায়গায় ধার নেবার বন্দোবস্ত করেছি। আপাতত ওই টাকাগুলো ফেলে দিয়ে মান ইজ্জত তো বজায় রাখি, পরে ক্রমে ক্রমে টাকা শোধ করে বাড়িখানি উদ্ধার করে নিলেই হবে। এই বিষয়ে তুমি কি বলো? অদ্বৈতের চোখ দুটি ছলছল করতে লাগলো। দেখে নিতাইয়ের বড় দুঃখ হলো। সে বলল, তা যা ভালো বোঝেন তাই করুন দাদা, আমি আর কি বলবো। তাহলে তোমার অমত নেই? বাঁচালে ভাই। ওহ, আমি জানি তুমি সেরকম নও, তাই সাহস করে তোমায় না জিজ্ঞাসা করেই এই বন্দোবস্ত করে ফেলেছি। 10,000 টাকা পাওয়া যাবে, ওই মারোয়ারি 7,000, আর খুচরোখানি 1,000-3 টাকা দেনা আছে। সেগুলো সব ওই টাকা থেকে শোধ করে নিশ্চিন্ত হতে পারি। তুমি কি আজ লাইব্রেরিতে যাবে? আগে হ্যাঁ। তুমি 12টার সময় যাও তো। আজ একটু সকাল সকাল খেয়ে নিও। ওই 11টার সময় আমার সঙ্গে গাড়িতেই বেরিও। অ্যাটর্নি অফিসে গিয়ে বন্ধকি দলিলখানাতে সই করে অমনি সেই গাড়িতেই রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিলখানা রেজিস্ট্রি করাতে হবে। বোধ হয় 1টা-1.5টার মধ্যেই সব কাজ হয়ে যাবে। আমি বরং লাইব্রেরিতে নামিয়ে দিয়ে আসবো। বাড়ি বন্ধক দিয়ে টাকা ধার করার পর নিতাই একদিন দাদাকে বলল যে মাসে 30 টাকায় তার সংকুলান হয় না, বড় টানাটানি হয়। অদ্বৈত বলল, এই সে তুমি কি বলবে ভাই, আমি কি দেখতে পাচ্ছি নে? এখন ঈশ্বর ইচ্ছায় তোমার ছেলে পুলে হয়েছে, খরচ বেড়েছে, সবই বুঝি। এক সময় মনে করেছিলাম ওই ছেলে পিলে হলে তোমাকে হাত খরচের টাকা মাসে 100 টাকা করে দেব, কিন্তু ভগবান যে বাদ সাধলেন। কারবারের যা অবস্থা, খরচ বাড়াবো কি, খরচ কমাবার চেষ্টাতেই মুখে রক্ত উঠে মরি।
তা এক কাজ করো, এ মাস থেকে তুমি মাসে 50 টাকা করে নিও, ভগবান যদি আবার দিন দেন তখন। 50 টাকার কথা শুনে গোলাপ কামিনী প্রথমে মাথা নাড়া দিয়েছিল, কিন্তু নিতাই তাকে বুঝিয়ে বলল যে কারবারের যেমন অবস্থা, টাকার যেমন টানাটানি, তাতে এই এখন যথেষ্ট। গোলাপ মাথা নেড়ে বলল, কারবারের ভারী খোঁজ তুমি রাখো কি না? নিতাই বলল, আরে কারবারের অবস্থা যদি ভালো হবে তবে দাদা ও কথা বলবেন কেন? গোলাপ ঠোঁট উল্টে বলল, দাদা বলেছেন তাই একবার বেদবাক্যি, গা জ্বালা করে শুনলে। আরও 1 বছর কাটল। ভাদ্র মাস, অনেকদিন বৃষ্টি বন্ধ হয়ে অত্যন্ত গুমোট করেছে। রাত্রে গোলাপ শয্যায় শুয়ে এপাশ ওপাশ করছিল, তার নিদ্রা আসছিল না। নিতাই নিমন্ত্রণে গিয়েছিল। রাত্রি 12টার সময় সে বাড়ি ফিরে এলো। শয়নকক্ষে গিয়ে স্ত্রীকে জাগরিত দেখে বলল, তুমিও যে জেগে রয়েছো দেখছি। আমি ভেবেছিলাম এত রাত্রি হয়েছে সবাই ঘুমিয়ে পড়েছে, বাড়িতে গিয়ে হয়তো কত ডাকাডাকি করতে হবে। গোলাপ বলল, যে গরম, আমার ঘুম হচ্ছে না, তোমায় কে দরজা খুলে দিলে? আরে আমি কড়া নাড়তেই দাদা নিজে গিয়ে খুলে দিলেন। দেখলাম নিচের ঘরে বাতি জ্বলছে, দোকানের 2জন মুহুরি রয়েছে, কী সব হিসেবপত্র লেখা হচ্ছে। দাদাকে জিজ্ঞাসা করায় তিনি বললেন, কাজের ভিড়ে দিনের বেলা খাতা লেখার সুবিধা হয় না। তারপর পুজো এসে পড়ল, পুজোর দেনা পাওনার হিসেবপত্র তৈরি হচ্ছে। স্বামীর আগমনে গোলাপ শয্যায় উঠে বসেছিল, মুখ বেঁকিয়ে বলল, পুজোর হিসাব তৈরি হচ্ছে। নিতাই শয্যা প্রান্তে বসে স্ত্রীর পানে চেয়ে বলল, কেন, কি হচ্ছে তবে? হচ্ছে একটা মজা। কি কি? কদিন থেকেই তো রাত্রে নিচের ঘরে খিল বন্ধ করে পুজোর হিসেব তৈরি হচ্ছে। ওরে আমার পুজোর হিসেব করুনি রে। নিতাই বিস্মিত হয়ে বলল, পুজোর হিসেব নয়, তবে কি হচ্ছে তুমি জানো? জানি। কি? খুব সাবধান, কাউকে যদি না বলো তাহলে বলি তোমায়। আচ্ছা, কাউকে বলবো না আমি। গোলাপ চুপি চুপি বলল, খাতা বদলানো হচ্ছে। বদলানো হচ্ছে কেন? গোলাপ চোখ ঘুরিয়ে নাক ফুলিয়ে বলল, আজুলি, খাতা বদলানো হয় কেন জানো না? কোনো একটা মোকদ্দমা হবে, তার জন্য আর কি। এইটুকু বুদ্ধিতে আসে না? এমএ পাশ করেছিলে কেন? নিতাই বিছানা থেকে নেমে কৌটো এনে দিল। গোলাপ একটু দোক্তা নিয়ে মুখে দিয়ে বলল, আমি জানলাম কি করে শুনবে? পরশু, বুঝেছ, অনেক রাত্রে উঠে আমি বাইরে গিয়েছিলাম, দেখলাম নিচে ওই জানলার ফাঁক দিয়ে আলো বেরোচ্ছে, মানুষ কথা কইছে। এ সময় ওখানে কে কি করে এই ভেবে পা টিপে টিপে চোরটির মতন নিচে নেমে গেলাম। আস্তে আস্তে জানলাটার কাছে গিয়ে ফুটো দিয়ে দেখলাম বড়ঠাকুর বসে কুরকুরিতে তামাক খাচ্ছেন, মুহুরি 2জন খাতা লিখছে। কথাবার্তা শুনে বুঝলাম আড়তে যেসব মাল নেই, কোনো কালে ছিল না, সেই সব মাল মজুদ আছে বলে লেখা হচ্ছে। বড়ঠাকুর বললেন, দেখো দেখি বর্মার সেগুন কত টাকায় হলো। একজন বললে, ঠিক দিয়ে 8,000 টাকায় হয় কিনা সন্দেহ। বড়ঠাকুর বললেন, 8,000ই যখন করলে তখন একটুর জন্য আর কেন 10,000ই দাঁড় করাও। নিতাই শুয়ে যতক্ষণ জেগে রইল, মনে কেবলই ভাবতে লাগলো, এসব যে জাল জোচ্চুরি ব্যাপার বলে মনে হচ্ছে। দাদার মতলবটা কি? পরদিন প্রাতে দাদাকে নিতাই বলল, দাদা, এ মাসের টাকাটা আজ আমায় পাঠিয়ে দেন তো ভালো হয়। ওই হকারের দোকানে এক সেট ভালো এডিশন গিবন্স হিস্ট্রি আছে, 25 টাকা চেয়েছে, সেইটা আজ কিনে আনবো। অদ্বৈত বলল, আচ্ছা, এই টাকাটা পাঠিয়ে দেবো এখন। সারাদিন নিতাই টাকার জন্য অপেক্ষা করে রইল, কিন্তু টাকা এলো না। হকার বলেছিল আজ সারাদিন বইগুলি সে রাখবে, অন্য কাউকে সে বিক্রয় করবে না। আজ যদি নিতাই সেগুলো না কিনে নেয়, কাল যে খরিদ্দার সে পাবে তাকেই বেচে ফেলবে। সন্ধ্যার পর নিতাই ভাবল, যাই আড়তে গিয়ে টাকা নিয়ে আসি, কাল তখন প্রাতে উঠে হকারের দোকানে গিয়ে বইগুলো কিনে ফেলব।
আজ রাত্রে বাড়ি আসবার সময় দাদা যদি টাকা আনতে ভুলে যান, তবে কাল বেলা 1টার পূর্বে আর টাকা পাওয়া যাবে না, বইগুলো হাতছাড়া হয়ে যাবে। গোলাপ বলল, এমন সময় বেরোচ্ছ কোথা? নিতাই বলল, এই আড়তে যাচ্ছি টাকা আনতে। কখন ফিরবে? আধ ঘন্টার মধ্যেই। ওগো, বেরোচ্ছ যখন একটা কাজ করবে। কি? 4 আনা পয়সা নিয়ে যাও, 2 ছড়া বেলফুলের মালা কিনে নিয়ে এসো। বলে গোলাপ স্বামীর হাতে একটা সিকি দিল। কনুয়ের কাছে ছেঁড়া কোটটা গায়ে দিয়ে, চটি জুতো পায়ে দিয়ে, ছড়ি হাতে ঠকঠক করতে করতে নিতাই আড়তের দিকে অগ্রসর হলো। স্ট্র্যান্ডের মোড়ে গ্যাস পোস্টের কাছে দাঁড়িয়ে এক ব্যক্তি একগোছা বেলফুলের মালা বেচছিল। তার কাছে যেতে ফুলের সৌরভ পেয়ে নিতাই ভাবল, ফেরবার সময় দুগাছি এই মালা গোলাপের জন্য কিনে নিয়ে যাবে। আড়তে পৌঁছে নিতাই দেখল চাকর বাকর সকলে চলে গেছে, কেবল আপিস ঘরে টিমটিম করে একটা লণ্ঠন জ্বলছে, আর তার দাদা গালে হাত দিয়ে টেবিলের কাছে একাকী বসে আছেন। নিতাই ডাকল, দাদা। স্বর শুনে অদ্বৈত হঠাৎ চমকে উঠল, বলে উঠল, কে নিতাই? এত রাত্রে কি কারণে? নিতাই বলল, দাদা ও সেই টাকাগুলো তা আজ। অদ্বৈত বলল, আচ্ছা, সে আমি যাবার সময় নিয়ে যাব এখন। নিতাই বলল, যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু। অদ্বৈত বিরক্ত হয়ে বলল, ভুল হবে কেন? টাকা আজ রাত্রেই পাবে পাবে, এখন বাড়ি যাও। দাদার ভাবভঙ্গি দেখে নিতাই একটু আশ্চর্য হলো। আচ্ছা, তাহলে যাই বলে আপিস ঘর থেকে সে বেরোলো। অদ্বৈত ডেকে বলল, ওহে শোনো, একটা কথা শোনো। নিতাই পুনঃপ্রবেশ করে বলল, আগে ওই বাড়ি গিয়ে আমার জন্য 1 কলসি জল গরম করতে বলো তো, গিয়েই আমি চান করব। নিতাই বলল, এত রাত্রে স্নান করবেন? হ্যাঁ হ্যাঁ, চান করব। আপনার শরীর ভালো আছে তো? আরে বেশ আছে, বেশ আছে, চট করে বাড়ি যাও। এই সময় দোকানের একজন কর্মচারী খালি গায়ে একটা কেরোসিনের টিন হাতে করে আপিস ঘরে প্রবেশ করল। নিতাইকে দেখে চমকে উঠে সেই ব্যক্তি বলল, কে? এই ছোটবাবু? নিতাই বলল, এই এত রাত্রে তেল কিনতে গিয়েছিলে নাকি? সে বলল, আগে না, এই কতগুলো কাঠে উই লেগেছিল, তাই সেগুলোতে খানিক কেরোসিন ছড়িয়ে দিয়ে এলাম। বলে সে ব্যক্তি অদ্বৈতবাবুর পানে চেয়ে রইল। অদ্বৈত বলল, এই নিতাই, তুমি যাও চট করে, দেরি করো না। নিতাই বাড়ি এসে পৌঁছল। গোলাপ বলল, আমার মালা কই? নিতাই বলল, ওই যা, ভুলে গেছি। আহারাদি করে নিতাই তার বন্ধু হৃদয় মল্লিকের বাড়িতে গেল। সেখান থেকে দুজনে বায়োস্কোপ দেখতে যাবে। অনেক রাত্রে ডাকাডাকি হাঁকাহাঁকিতে বাড়ির সকলের ঘুম ভেঙে গেল। ছুটে শয়নকক্ষ থেকে বেরিয়ে সকলে শুনল সর্বনাশ হয়েছে, আড়তে আগুন লেগে গেছে। নিতাই তখনও ফেরেনি। খালি গায়ে খালি পায়ে অদ্বৈত আড়তের দিকে ছুটল। রাত্রি তখন 2টো। বাড়ির অনেকেই কর্তার পেছনে পেছনে ছুটল। স্ট্র্যান্ড রোডে পৌঁছে আড়তের দিকে চেয়ে সকলে দেখল অগ্নিদেব শত শত লোল রসনা বিস্তার করে ভৈরব হুঙ্কারে নৃত্য করছেন। রাস্তায় অসম্ভব ভিড় ঠেলে অদ্বৈত আড়তের সামনে পৌঁছে পাগলের মতো আগুনের পানে চাইতে লাগলো। বুক চাপড়াতে চাপড়াতে বলতে লাগলো, হায় হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল, কি সর্বনাশ হয়ে গেল, হায় 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 রে, কি সর্বনাশ হয়ে গেল। শুধু সুর কোম্পানির আড়তি যে ভস্মসাৎ হয়ে গিয়েছে তা নয়, আশেপাশের আরও 2-3খানা আড়তের অনেক কাঠ পুড়ে গেছে। সুর কোম্পানির 50,000 টাকার আগুন বিমা করা আছে। অগ্নিদাহের 2 দিন পরে রাত্রে গোলাপকামিনী নিতাইকে বলল, ওগো, একটা ভারী মজার কথা শুনলাম। নিতাই বলল, কি? গোলাপ টিপি টিপি হেসে বলল, আমাদের আড়তে কি করে আগুন ধরেছিল জানো? কি করে? গোলাপ কাছে সরে এসে স্বামীর কানে কানে বলল,
খুব সাবধান, কাউকে বলো না। রাত্রে আড়তে গিয়ে বড়ঠাকুর নিচে আগুন দিয়ে এসেছিলেন। নিতাই বলল, কে বললে তোমায়? সেদিন তুমি আড়ত থেকে ফিরে এসে বড়ঠাকুরের জন্য এক কলসি জল গরম করতে বললে না। রাত্রি 9টার সময় তুমি খেয়ে দিয়ে চলে গেলে বায়োস্কোপ দেখতে। বড়ঠাকুর যখন বাড়ি এলেন তখন রাত 10টা। দিদি আমার কাছ থেকে সাবান চেয়ে নিয়ে গেলেন, বললেন তোমার ভাসুর মেখে চান করবেন। দিদিকে আমি জিজ্ঞাসা করলাম, এত রাত্রে সাবান মাখবেন কেন? দিদি বললেন, কি জানি ভাই, গায়ে কিরকম করে কেরোসিন তেল পড়ে গেছে, গা ময় গন্ধ। স্ত্রীর কথা শুনে নিতাইয়ের মনে সেই রাতে আড়তে দৃষ্ট ঘটনাবলীর একটা সুসংগত অর্থবোধ যেন হতে লাগলো। সে কথা স্ত্রীকে না জানিয়ে কেবলমাত্র সে বলল, তারপর? তারপর কাল রাত্রে, বুঝেছ, তুমি তো ঘুমিয়ে গেলে। ভাড়ার ঘরে দোক্তার কৌটোটা ফেলে এসেছিলাম, সেইটে গেলাম খুঁজতে। কৌটোটা নিয়ে যখন ফিরছি, দিদির ঘরের কাছ দিয়ে আসছি, ফিসফিস করে কথার আওয়াজ শুনতে পেলাম। আমার ওই অভ্যেস কি না, কেউ গোপনে কিছু বলা কওয়া করছে দেখলেই আর না পেতে থাকতে পারিনি। জানলায় একটা ফুটো আছে, সেই ফুটোতে কানটি লাগিয়ে দাঁড়িয়ে রইলাম। দিদি বলছেন, বিমার টাকাটা কতদিনে পাওয়া যাবে? বড়ঠাকুর বলছেন, 3 মাসের কম তো নয়ই। দিদি বললেন, মাল কত টাকার পুড়েছে? বড়ঠাকুর বললেন, 1,000-4-5 খুব হবে, খাতায় 65,000 লিখে রাখা হয়েছে। তা ধরো 50,000 পাওয়া যাবে, তার মধ্যে মুহুরিত জনকেই তো 2,000 দিতে হবে। দিদি বললেন, ওদের 2,000 কেন? ওরা তো তোমায় আগুন দিতে দেখেনি। বড়ঠাকুর বললেন, আগুন দিতেই দেখেনি, খাতাও বদলেছে ওরা, কাঠে ক্যানেস্তারা ক্যানেস্তারা কেরোসিন তেলও ঢেলেছে ওরা। ওদের 2,000, তারপর 20-22,000 টাকা দেনা রয়েছে, সব দিয়ে তুই 1,025 থাকবে বোধহয়। দিদি বললেন, ওই সব টাকারই আবার কাঠ কিনবে? বড়ঠাকুর বললেন, ওর কমে কি আর ভালো রকম আড়ত একটা হয়? দিদি হেসে বললেন, বুদ্ধি করেছো ভালো। স্ত্রীর মুখে এই সকল বিবরণ শুনে নিতাই একেবারে কাঠ হয়ে গেল। লজ্জায় যেন মাটিতে মিশে যেতে চাইল। গোলাপ বলল, দেখো দেখিন বড়ঠাকুরের কেমন বুদ্ধি, এক মায়ের পেটের ভাই তো তোমরা দুজনেই, তবে তোমার এমন বুদ্ধি খেলে না কেন? নিতাই ঘৃণায় এ কথার কোনো উত্তর দিল না। ধীরে ধীরে শয়নকক্ষ থেকে বেরিয়ে গেল। কয়েকদিন পরে অদ্বৈত একখানা কাগজ হাতে করে নিতাইয়ের পড়বার ঘরে প্রবেশ করে বলল, এই কাগজখানা পড়ে দেখো তো, এতে কি লেখা আছে আমার সব বুঝিয়ে বলো। নিতাই দেখল কাগজখানা অ্যাটর্নি বাড়ির ফর্মের লেখা। অগ্নিদাহের বিবরণ দিয়ে অদ্বৈত ও নিতাই 2 ভাইয়ের তরফ হতে বিমা কোম্পানির কাছে 50,000 টাকার দাবি করা হচ্ছে। নিতাই সমস্তটা অনুবাদ করে দাদাকে শোনালো। অদ্বৈত বলল, ঠিক আছে, এই কলমটা দাও তো। কলম নিয়ে অদ্বৈত কাগজে নিজের নাম সই করে দিল। নিতাইকে বলল, তুমি সই করো। নিতাই বলল, দাদা, আমি তো এই কাগজে সই করতে পারবো না। অদ্বৈত বলল, কেন? এতে যে সব মিথ্যে কথা লেখা রয়েছে। অদ্বৈতের মুখখানা হঠাৎ সন্ত্রস্ত হয়ে উঠল। সে বলল, কেন? মিথ্যে কোনখানটা? আমাদের ফার্ম আগুন লেগে পুড়ে যায়নি। নিতাই বলল, হ্যাঁ গিয়েছিল, কিন্তু আগুন দিয়েছিল কে? অদ্বৈত রুদ্ধশ্বাসে বলল, কে আগুন দিয়েছিল? নিতাই বলল, হ্যাঁ আপনি। অদ্বৈত কম্পিত স্বরে বলল, আমি? হ্যাঁ আপনি। তুমি এমন কথা বলো? বলি। তা কি করে জানলে তুমি? সেদিন রাত্রি 1:30টার সময় আপনি আড়তে কেন ঢুকেছিলেন দাদা? আমি আড়তে ঢুকেছিলাম? কে বললে তোমায়? আমি তো ঘরে শুয়েছিলাম, আগুনের খবর শুনে তখন সেখানে ছুটে গেলাম। নিতাই বলল, না দাদা, ও কথা কেন বলছেন? সেদিন রাত্রে হৃদয় মল্লিকের সঙ্গে আমি বায়োস্কোপ দেখতে গিয়েছিলাম, তার মোটরে তার সঙ্গে ফিরছিলাম। আড়তের কাছাকাছি মোটর যখন এলো তখন দেখলাম কে একজন আড়তের ফটকের তালা খুলছে। তারপরেই মোটরের দিকে আপনি চেয়ে দেখলেন বাতির উজ্জ্বল আলো আপনার মুখের উপর পড়ল। ভাবলাম বিশেষ কোনো কাজে আপনি আড়তে এসেছেন।
সে রাত্রে হৃদয় মল্লিকদের ওখানেই আমি শুয়ে রইলাম। সকালবেলা বাড়ি ফিরে সকল ব্যাপার শুনলাম। বাম হাতে কপাল টিপে ধরে অদ্বৈত এই কথাগুলি শুনছিল। শেষ হলে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হা ভগবান! ঘৃণায় নিতাইয়ের মন তিক্ত হয়ে উঠল। সেদিন সন্ধ্যাবেলায় অদ্বৈত নিতাইকে নিজের শয়নকক্ষে ডেকে পাঠালো। নিতাই সেখানে গিয়ে দাঁড়াতেই সে বলল, এই বসো ভাই, অনেক কথা আছে। নিতাই বসল। অদ্বৈত বলল, এই তোমার এই মনের ইচ্ছেটা কি? আমাদের সর্বনাশ হয়ে যায়, আমরা পথের ভিখিরি হয়ে যাই, গাছতলায় বাস করি। নিতাই কোনো কথা বলল না, নীরবে নতমস্তকে বসে রইল। অদ্বৈত বলল, ওই বিমার টাকাটা যদি না পাওয়া যায় তবে আমাদের আহার চলবে কি করে তা কিছু ভেবেছ? আর ওতে তো কুটো গাছটিও নেই। বাচ্চা বাচ্চা নিয়ে এই কলকাতা শহরে হা অন্য করে প্রাণ বেরিয়ে যাবে যে। নিতাই বলল, আমি একটা চাকরির চেষ্টা করছি দাদা। অদ্বৈত বলল, চাকরি? কত টাকা মাইনের চাকরি তুমি আশা করো? বিএ এম-এর কি দুর্দশা সব তো দেখছি। 100 টাকা জোটে কিনা সন্দেহ। তাতে কি আমাদের সংসার চলবে? মাসে 5টি শো টাকার 1 পয়সা কমে এই সংসারটি যে চলে না ভাই। এমন সময় নিতাইয়ের বৌদিদি এসে প্রবেশ করলেন। তিনি বললেন, ঠাকুরপুর মত হলো? ওই জিজ্ঞাসা করো বলে অদ্বৈত একটি দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করল। বৌদিদি বললেন, কেন ঠাকুরপো অমত করছো? ওতে দোষটা কি হয়েছে? সইটি করে দাও লক্ষ্মী ভাই আমার। নিতাই উঠে সেখান থেকে প্রস্থান করল। শয়নকক্ষে প্রবেশ করে দেখল গোলাপ কামিনী একেবারে অগ্নিশর্মা। স্বামীকে দেখা মাত্র সে বলে উঠল, বলি হ্যাঁ গা, তোমার রকমখানা কি? তুমি সইটি করে দিলে যদি 50,000 টাকা পাওয়া যায়, সংসারটি বজায় থাকে, তা করছো না কেন বলো দেখিন? নিতাই বলল, ও মিথ্যা প্রবঞ্চনা আমার দ্বারা হবে না। গোলাপ ঝেঁঝে উঠে বলল, মিথ্যে প্রবঞ্চনা কিসে হলো শুনি? নিতাই বলল, প্রবঞ্চনা নয় কি তবে? গোলাপ বলল, প্রবঞ্চনা? একে বুঝি বলে প্রবঞ্চনা? একটা সই করে দিলে বুঝি প্রবঞ্চনা হয়? যা বলি তা শোনো। নিজের ঘটে তো তোমার বুদ্ধি নেই, আমার কথাও শুনবে না। এই করে করে চিরটা কাল কষ্ট পেয়ে এসেছো, একবার আমার কথাটা শুনে দেখো দেখি। নিতাই বলল, কি বলো? ওসব আহাম্মকি ছেড়ে দাও। দাদাকে গিয়ে বলো, দাদা আমি সই করব, কিন্তু আপনি যে টাকাটা পাবেন তা থেকে 10,000 টাকা আমায় দিতে হবে। এইতে যদি রাজি হন তবে বলুন, আমি সই করে দিচ্ছি। সই করে দাও। এটা একটা দাও, বুঝতে পারছো না? তারপর টাকাটা নিয়ে কোম্পানির কাগজ কিনে রাখো। নিতাই শ্লেষের সঙ্গে বলল, তোমার নামে কিনবো তো? গোলাপ বলল, কেনই যদি, তাতে তোমায় কেউ দুষবে না গো। লোকে অমন করে থাকে। আমার নামেই কেন আর তোমার নামেই কেন, সে তোমারই থাকবে। আমি কিছু সে কাগজ আঁচলে বেঁধে বাপের বাড়ি নিয়ে যাব না, অসময়ে তোমারই কাজে লাগবে। নিতাই বলল, দেখো গোলাপ, আমায় কেন মিছে ওসব কথা বলছো? আমি জেনে শুনে ওরকম অধর্মের কাজ করতে পারবো না। পরদিনও নিতাইয়ের উপর এইরূপ পীড়াপিড়ি চলল। অদ্বৈত বলল, দেখো, এতে অধর্ম হবে বলে মনে করছো কেন? আমি কি কারো কোনো লোকসান করছি? কি মুশকিল, তাতে তাদের আবার লোকসান কি? ওই জন্যেই তো তারা ব্যবসা খুলেছে। বছরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা নিচ্ছে, কখনো কখনো 10-20 হাজার দিচ্ছে। আমায় এই 50,000 টাকা দিলে তারা কি ফেল হয়ে যাবে? নিতাই চুপ করে রইল। অদ্বৈত আবার বলল, হ্যাঁ, এমন যদি হতো যে একজন মহাজনের তহবিল থেকে ওই টাকাটা আমি বের করে নিচ্ছি, ও টাকাটা আমায় দিয়ে তার ব্যবসা মাটি হয়ে যাচ্ছে, তাহলে বটে অধর্ম আছে, তার ক্ষতি করছি। এ কি একজনকার? এই ধরো, ওই শিবপুরে কোম্পানির বাগানে গিয়ে একটা কুল গাছ থেকে আমি যদি একটা কুল পেড়ে খাই, তাতে কি কোনো পাপ আছে? লক্ষ লক্ষ কুল হয়েছে, দুটো যদি আমি পেড়ে খাই, যার কুল গাছ সেও তো জানতে পারবে না। অধর্ম হবে বলে তুমি কেন ভয় করছো? বেশ করে তলিয়ে বুঝে দেখো দেখি, এতে কোনো দোষ নেই, এ তো আমাদের ন্যায্য পাওনা। নিতাই তলিয়ে বুঝতে চেষ্টা করল, কিন্তু বুঝতে পারল না।
অবশেষে বাড়ির লোকের বিষম উৎপীড়নে তার বন্ধু হৃদয় মল্লিকের কাছ থেকে টাকা ধার করে বাড়ি ছেড়ে সে পালিয়ে গেল। 1 মাস পরে লাহোর থেকে দাদাকে নিতাই পত্র লিখল। শ্রীচরণেশু, আমি আপনাদের না বলে গৃহ ছেড়ে এসেছিলাম, এজন্য আমার অপরাধ গ্রহণ করবেন না। এখানকার কলেজে একটি প্রফেসরি চাকরি খালি আছে শুনেই আমি চলে আসি। সেই চাকরিটির জন্য এতদিন উমেদারিতে ছিলাম। শুনে সুখী হবেন, আমার চেষ্টা সফল হয়েছে। কর্মটি আমি পেয়েছি। বেতন মাসিক 200 টাকা। এই স্থানে সকল জিনিসই সুলভ। ওই টাকায় অনায়াসে আমাদের সকলেরই গ্রাসাচ্ছাদন এখানে নির্বাহ হতে পারে। আমার বিবেচনায় এখন আপনার কলকাতায় থাকবার কোনো প্রয়োজন নেই। ব্যবসাটি যখন গেল, কি অবলম্বন করে সেখানে থাকবেন? অতএব যত শীঘ্র হয় আপনি সপরিবারে এখানে চলে এলেই ভালো হয়। বাড়িখানি উদ্ধার করবার ক্ষমতা আপাতত আমাদের নেই, তবে ঋণের সুদ মাসে মাসে আমি মাইনের টাকা থেকে দেব। যদি ভগবান আবার কখনো সুদিন দেন, তখন বাড়িখানি উদ্ধার করা যাবে। এখানে বাড়ি ভাড়া সস্তা। মাসিক 30-40 টাকা ভাড়ায় আমাদের সকলের সংকুলান হতে পারে এমন একখানি বাড়ি পাওয়া যেতে পারে। আপনার অনুমতি পেলেই বাড়ি ঠিক করব। যদি রাহা খরচ প্রভৃতির টাকা আপনার হাতে না থাকে তবে জানাবেন। আমি কোনো উপায় তা সংগ্রহ করে আপনাকে পাঠিয়ে দেব। এখানকার জল হাওয়া বেশ ভালো। আমি ভালো আছি। আপনাদের সকলের কুশল সংবাদ লিখে চিন্তা দূর করবেন। আপনি আমার বহু বহু প্রণাম জানবেন এবং বৌদিদি ঠাকুরানীকে জানাবেন। বালক বালিকাগণকে আমার আশীর্বাদ জানাবেন। আপনার পত্রের জন্য বিশেষ উদ্বিগ্ন রইলাম। শ্রী নিতাইচরণ সুর। পত্রখানি পেয়ে অদ্বৈতচরণ মনে মনে হাসতে লাগল। এখন কি তার যাবার উপায় আছে? আড়তে প্রত্যহ কাঠ আসছে, সে সমস্ত দেখাশোনা বন্দোবস্ত করা, কাজের ভিড় অত্যন্ত অধিক। দরখাস্তে নিতাইয়ের নাম জাল করে বিমা কোম্পানির কাছ থেকে সে নিজের ন্যায্য পাওনা আদায় করে নিয়েছে।